সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি সরকারি রাজ্য ডিগ্রি কলেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সেই কামনাই করি। আর আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে তৎসম শব্দের বানানের 5টি নিয়ম। গত ক্লাসগুলোতে তোমাদের উচ্চারণের নিয়ম পড়ানো হয়েছে, তারপর সমাস সম্পর্কে ক্লাস হয়েছে। এখন তোমাদের যে বাংলা বানানের যে নিয়ম, এই বিষয়ের উপর ক্লাস নিব। দেখো, তৎসম শব্দ বলতে আমরা কি বুঝি? তৎসম শব্দ বলতে আমরা বুঝি যে শব্দগুলো অবিকৃত ভাবে সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে তাকে তৎসম শব্দ বলে। যেরকম দেখো, সংস্কৃত ভাষায় ওই শব্দটার যেরকম উচ্চারণ ছিল বা বানান ছিল, বাংলা ভাষায়ও হুবহু সেই রকম উচ্চারণ বা বানানই হবে। তাহলে দেখো, অবিকৃত বা অপরিবর্তিতভাবে যে ভাষাগুলো সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলোই হচ্ছে তৎসম শব্দ। যেরকম আমরা কিছু উদাহরণ মাধ্যমে এটা দেখি। দেখো, আচ্ছা, সংস্কৃত বাংলা। দেখো, সংস্কৃত ভাষায় এই গভীর শব্দটা হচ্ছে সংস্কৃত। এই সংস্কৃত ভাষায় গভীর যেরকম বানান, বাংলা ভাষায় কিন্তু ঠিক সেরকমই বানান, এটার কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটা হচ্ছে তৎসম শব্দ। দেখো, সংস্কৃত শব্দেও যেরকম গভীর, এই ভাষাটা ঠিক বাংলা ভাষায়ও সেরকমই এসছে। তারপরে আছে দেখো, শস্য। ঠিক এই শব্দটিও সংস্কৃত ভাষায় এর বানান যেরকম বাংলা ভাষাও হুবহু একই প্রকার। এখন দেখো, আমরা এই যে তৎসম শব্দের বানানের 5টি নিয়ম, এই 5টি নিয়ম আমরা শিখব। তাহলে তৎসম শব্দের বানানের প্রথম নিয়মটা হচ্ছে কি? যেমন সংস্কৃত ভাষায় যেসব শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে এসেছে, সেসব শব্দের বানানে সংস্কৃত ভাষায় যেভাবে লেখা হয় বাংলা ভাষায় ঠিক হুবহু লেখা হয়, যেটা আমরা প্রথমেই দেখলাম। তারপরে দেখো, আমরা দ্বিতীয় নিয়মটি দেখব। সংস্কৃত ভাষায় যেসব বানানের উচ্চারণে সংস্কৃত ভাষায় যে সব শব্দের বানানে রস্যিকার অথবা দীর্ঘিকার হবে, বাংলা ভাষায়, সেখানে শুধু বাংলা ভাষায় সেখানে শুধু রস্যিকার হবে।
তাহলে দেখো, সংস্কৃত ভাষার বানানে যেসব শব্দের রস্বীকার বা দীর্ঘিকার উভয়ই সঠিক, বাংলা ভাষায় সেখানে সেই বানানে শুধু রস্বীকার হবে, অথবা সংস্কৃত ভাষায় যদি রস্যুকার বা দীর্ঘকার সঠিক হয়, সেই বানানে বাংলা ভাষায় শুধু রস্যুকার হবে। যেরকম দেখো, উদাহরণ কি দেখতে পারি আমরা এখানে, উদাহরণ যেরকম শ্রেণী, শ্রেণী এই বানানটা কিন্তু সংস্কৃত ভাষায় সঠিক, আর বাংলা ভাষায় এর বানানটা হবে কি, বাংলা ভাষায় এর বানান হবে রস্বীকার। সেরকম দেখো আরও আছে, যেমন পদবী, পদবী এই বানানটা কিন্তু সংস্কৃত ভাষায় সঠিক, আর বাংলা ভাষায় এর বানানটা হবে কি, পদবী। দেখো এখন আমরা এটা তৃতীয় নিয়মটা দেখব। যেসব শব্দের বর্ণের উপর রেপ থাকবে সেই বর্ণের দ্বিত্ব হবে না। তাহলে যেসব শব্দের বর্ণের উপর, যেসব শব্দে বর্ণের উপর রেপ থাকবে সেই বর্ণের দ্বিত্ব হবে না। যে সব শব্দের বর্ণের ওপর রেপ, যেসব শব্দের বর্ণের উপর রেপ থাকবে সেই শব্দে দ্বিত্ব হবে না। তাহলে দেখো এটা কি হচ্ছে নিয়মটা, যে সকল শব্দের বর্ণের উপর রেপ থাকবে সেই সব বর্ণের দ্বিত্ব হবে না, সেখানে কখনোই যুক্ত বর্ণ হবে না। দ্বিত্ব মানে কি, ডাবল হবে না। যেরকম দেখো সংস্কৃততে যদি এরকম থাকে, কীর্তন, কীর্তন, তাহলে এই কীর্তন বানানে তাহলে এখানে দেখো, এখানে যেমন তয় তো আছে, কিন্তু এটার বানানে কখন তয়তা হবে না, শুধুমাত্র একটি তয় হবে, কীর্তন। সেরকম আছে অর্জন, অর্জন, অর্জন বানানেও কিন্তু এখানে সঠিক বানানে কিন্তু এটা দ্বিত্ব হবে না, অর্জন। তাহলে এখানে যদি সংস্কৃত ভাষা যে সব শব্দের বর্ণের উপর রেপ থাকবে সেসব শব্দের বানানে কখনো দ্বিত্ব হবে না। যেসব শব্দের যুক্তবর্ণ থাকবে সেই শব্দের উপর কোনো সময়ই রেপ হয় না। দেখো পরবর্তী আমাদের যে নিয়মটা সেটি হচ্ছে, যেসব শব্দের বিসর্গ যথাসম্ভব
শব্দের শেষে বিসর্গ যথাসম্ভব বর্জন করতে হবে। যেরকম দেখো শব্দের শেষে বিসর্গ এখানে আমাদের বর্জন করতে হবে। তাহলে এটার হচ্ছে দেখো কার্যত এটা এই বানানটা কিন্তু আমাদের শুদ্ধ হয়নি। কার্যত এটা শুদ্ধ বানান হবে কার্যত, এখানে কিন্তু বিসর্গ হচ্ছে না। তারপরে দেখো আমাদের আছে কি এখানে দেখো মূলত, এই মূলত বানানের পরে বিসর্গ কিন্তু এটা অশুদ্ধ, মূলত বানানেও কিন্তু বিসর্গ হবে না। তাহলে দেখো শব্দের শেষে বিসর্গ শব্দের মাঝামাঝি অংশেই বেশি প্রযোজ্য, কিন্তু শব্দের শেষে বিসর্গ যথাসম্ভব বর্জন করাই উচিত। তারপরে দেখো পঞ্চম নিয়মটা আমাদের সন্ধির ক্ষেত্রে পূর্বপদের শেষে ম থাকলে এবং পরপদের প্রথমে যদি ক খ গ ঘ এর যে কোনো একটি বর্ণ থাকে তাহলে ময়ের স্থানে কি হবে? অনুস্বার হবে। তাহলে এই নিয়মটা আমাদের কোন ক্ষেত্রে প্রযোজ্য? সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে। সন্ধির ক্ষেত্রে পূর্বপদের, আমরা সবাই জানি যে সন্ধিতে দুটি, একটি হচ্ছে পূর্বপদ, একটি হচ্ছে পরপদ। সন্ধিতে যদি পূর্বপদে পূর্বপদে যদি ম থাকে তাহলে, আর পরপদে যদি ক খ গ ঘ এর যে কোনো একটি বর্ণ থাকে তাহলে ময়ের স্থানে কি হবে? বিসর্গ হবে। যেরকম দেখো যেমন অহংকার, এটা আমরা যদি ভাঙিয়ে লিখি তাহলে এদের আমাদের কি হবে? অহম যোগ কার, অহংকার। এখানে অহম পূর্বপদে ম আছে শেষে, আর পরবর্তী পদে আমাদের প্রথমে ক আছে, কারের ক। তাহলে এখানে দেখো অহম যোগ কার সমান সমান কি হয়? অহংকার। অহম যোগ কার, এটা হচ্ছে অহংকার। এখানের মর পরিবর্তে এখানে অনুস্বার হয়েছে। তারপরে দেখো সেরকম আছে আমাদের অলংকার। তাহলে এখানে প্রথম পদে প্রথম পদের শেষে ম আছে, আর পরপদে প্রথমে ক আছে, সেজন্য এখানে হচ্ছে অলংকার। সেরকম হতে পারে সঙ্গীত, তারপরে ভয়ঙ্কর ইত্যাদি। আরেকটা দেখো সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দে দীর্ঘিকার কিন্তু সমাসবদ্ধ হলে দীর্ঘিকারের পরিবর্তে রস্যিকার হয়। যেমন গুণী। আচ্ছা, গুণীতে আমাদের এখানে দীর্ঘিকার আছে, কিন্তু এটা আমরা যখন করব সঠিকটা হবে গুণীজন, তখন এখানে দীর্ঘিকারের পরিবর্তে হবে রস্যিকার, কারণ এখানে রস্যিকারটা সঠিক। তারপরে আছে যেরকম প্রাণী বানানে কিন্তু শুদ্ধ কোনটি হচ্ছে? রস্যিকার। প্রাণী বিদ্যা। সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দে দীর্ঘিকার কিন্তু সমাসবদ্ধ হলে দীর্ঘিকারের পরিবর্তে কি হবে? সবসময়ই রস্যিকার হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার অন্য টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।